আজ বাংলার বারভূঁইয়ার গল্পের শেষ দুটি উপাখ্যান দিয়ে এই পর্বটি শেষ করব। তো আজকের পর্বে যাদের কথা বলব তারা হলেন সাঁতর রাজ রামকৃষ্ণ খান এবং পুটিয়া রাজ পীতাম্বর রায়। এরা অবশ্য আমরা দেখব যে ওই যশোররাজ প্রতাপাদিত্য বা ওসমান কিংবা ঈশা খাঁ কিংবা মুকুন্দ রায় অথবা লক্ষণ মাণিক্য এদের মতো অত শক্তিশালী পরাক্রান্ত গোস্বামী ছিলেন বা এরা মোগল বা পাঠানদের বিরুদ্ধে সেভাবে যুদ্ধও করেননি। কিন্তু সেই সময় এটাও ঘটনা, বারভূঁইয়াদের মধ্যে অনেকেই সেই সময় হয় মোগলদের পক্ষে অথবা পাঠানদের পক্ষে ছিলেন। অনেকে যুদ্ধ করেছিলেন বা অনেকে যুদ্ধ করেননি। তবু সেই সময়ের বিখ্যাত জমিদারদের মধ্যে, রাজাদের মধ্যে এদের নামটাও আসে। এই সাঁতর রাজ্যটি যেমন বর্তমানে বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের অন্তর্গত। সংস্কৃতে একে সাঁওতালি বলা হয়, সে সময় বলা হতো। বাংলা ভাষায় এই অঞ্চল সাতইল বা সাতর ইত্যাদি নামে পরিচিত ছিল। বলা বাহুল্য সাঁওতালি হলো বৈদিক ব্রাহ্মণদের একটি প্রধান সমাজ। তো এই যে সাঁতর রাজবংশ, এর কিন্তু আদি যে পুরুষ, তিনি কিন্তু বাংলার গৌড়ের সুলতান, মানে প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহের সময়কার লোক। বাংলার গৌড়ের প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বকালের সময় এই বংশের প্রথম পুরুষ শিখি বাহন সান্যাল অথবা শিখাই সান্যাল, তিনি বাংলার সুলতানকে সবিশেষ সাহায্য করার কারণে বাংলার সুলতান অত্যন্ত খুশি হয়ে এই শিখাই সান্যালকে খাঁ উপাধিতে ভূষিত করে এক বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি প্রদান করেছিল। এই শিখি বাহন সান্যালের পুত্র বলাই সাঁতরের প্রথম রাজা। মোগল আমলে পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে রাজা টোডরমল এই বংশের রাজা রামকৃষ্ণকে সামন্ত রাজা হিসেবে স্বীকৃতি দেন এবং পরবর্তীকালে পার্শ্ববর্তী ওই ভাতুরিয়ার রাজাদের জমিদারি হ্রাস করে সাঁতরের বিস্তৃতি এবং প্রতিপত্তি দুই বাড়িয়ে দেন। এখানে বলে রাখা ভালো যে ওই সাঁতরের প্রতিবেশী এই ভাতুরিয়ার রাজারা সেই সময় কিন্তু পাঠান পক্ষে যোগদান করেছিলেন বলে মোগল পক্ষের দিকে তারা শত্রু হিসেবেই বিবেচিত হতেন। তো তাদের রাজত্বের অনেকটা অংশই এই টোডরমল, তিনি কিন্তু মোগল পক্ষে থাকা সাঁতরের রাজাদের পক্ষে সেই জমিদারির অংশগুলোকে অন্তর্ভুক্ত করেন এবং সাঁতরের জমিদারি এতে আরো অনেক বিশাল হয়ে যায়। যাই হোক, রাজা রামকৃষ্ণের রানী সর্বাণী দেবীর মৃত্যুর পর অবশ্য এই রাজ্য আরেক বিখ্যাত জমিদারি নাটোরের রাজা রামজীবনের সঙ্গে বন্দোবস্ত করা হয়। সাঁতর সম্পর্কে এইটুকুই জানা যায়, এর থেকে বিস্তারিত কিছু জানা যায় না। পরবর্তী পর্বে আমি বলবো এই পুঠিয়ার পীতাম্বর রায়ের কথা। পুঠিয়ার পীতাম্বর রায় সেই সময় এই রাজবংশ যেটি ছিল, সেই রাজবংশটা কথিত আছে যে এই রাজবংশের আদি পুরুষ ছিলেন একজন সন্ন্যাসী, তার নাম ছিল বৎসাচার্য। এই বৎসাচার্যই কিন্তু পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। এর প্রকৃত নাম ছিল কমলাকান্ত বাগচি। ইনি প্রথমে রাজশাহীর একটি সামান্য গ্রাম পুঠিয়াতে বাস করতেন। এরা ছিলেন বারেন্দ্র ব্রাহ্মণ বংশজ কুলীন। তিনি একজন সাধকের মতো অতি দিনহীন ভাবে জীবনযাপন করতেন এবং সেই অঞ্চলের মানুষজন তাকে অতিশয় মান্য করে চলত। কথিত আছে গৌড়ে বাদশাহের সেনার রসদ যোগানোর জন্য ঠাকুর কমলাকান্ত বাগচি একটি পরগনার চাকরান পেয়েছিল। সেই জন্য এই পরগনার নাম হয়েছিল লস্কর। এই বৎসাচার্যেরই চতুর্থ পুত্র হলেন পীতাম্বর রায়। ইনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। ইনি দিল্লির বাদশাহ আকবরকে তুষ্ট করে রায় উপাধি লাভ করেন এবং রাজা টোডরমল
এই পীতাম্বরের সঙ্গে তার পৈতৃক সম্পত্তিকে বন্দোবস্ত করে দেন। পীতাম্বরের মৃত্যু হলে পীতাম্বরের ভাই পরবর্তীকালে এই পুঠিয়া রাজবংশের পরবর্তী রাজা হয় এবং নীলাম্বর মুঘল বাদশার কাছ থেকে রাজা উপাধি পান। তো এই পুঠিয়া রাজবংশ সম্পর্কেও কিন্তু বিস্তৃত কিছু জানা যায় না, যদিও এটা খুব সহজেই অনুমান করা যায় যে সে যুগের বারভূইয়াদের যে তালিকা বিভিন্ন জায়গায় যে যাদের নামকে কেন্দ্র করে বাঙালি জাতির গর্বের দিনগুলো ঘুরে ফিরে চলতো আর কি, সেইখানে কিন্তু অনেক রকমের নামের ক্ষেত্রে কিছু নাম এর উপরে বিতর্ক থাকলেও আমরা মোটামুটি যে নামগুলো সর্বজন স্বীকৃত সেই নামগুলো নিয়েই বারভূইয়ার কাহিনীগুলো বললাম। তো সেখানে এই পুঠিয়া রাজবংশের কথাও আছে, পুঠিয়া রাজবংশের এই পীতাম্বর রায়ের কথা আছে, অনেক জায়গায় পীতাম্বর এবং নীলাম্বর হিসেবে উল্লেখ আছে। তো যাই হোক, পুঠিয়া রাজবংশের কাহিনী দিয়েই কিন্তু আমরা এই বারভূইয়ার দীর্ঘ পথ চলা শেষ করছি। বাংলার ইতিহাসে এরা তৎকালীন যুগের বিখ্যাত মানুষ ছিলেন, আমাদের বাঙালিদের প্রতিনিধি ছিলেন, যাদের কারণে বিভিন্ন বংশের যে ইতিহাস বাংলাদেশে রয়েছে এবং সমৃদ্ধ ইতিহাস, সেইগুলো কিন্তু আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও চর্চা এবং প্রসারের কারণে সেগুলো কিন্তু মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তো বারভূইয়ার গল্পগুলো বাঙালিদের একদিকে যেমন দেশপ্রেমের স্পৃহা বা স্পর্ধাকে বাড়িয়ে দেয়, অপরদিকে আমরা কিন্তু এদেরকে নিয়ে একটা দীর্ঘ সময় যাবৎ এদেরকে নিয়ে গর্বও করতে পারি। যেমন তারা দীর্ঘ সময় ধরে বাংলার বিভিন্ন স্থানে তারা নিজেদের সুকার্যের সুরাজত্বের দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। সেখানে যেমন একদিকে আমরা কালরায় কেদার রায়কেও পাচ্ছি, তেমনি আবার হামির মল্লকেও পাচ্ছি। যাই হোক, এইভাবে আমাদের এই সমস্ত বিখ্যাত বাঙালিদের স্মৃতিচারণের মাধ্যমে আমি দ্বাদশ ভূঁইয়ার গল্পগুলো পড়ে তাদের উদ্দেশ্যে এই স্মৃতি তর্পণ করলাম। বাংলা এবং তথা বাঙালির যাবতীয় সুন্দর সুন্দর গল্প অবশ্যই আমি পরবর্তী পর্বে আনবো। এই বারভূইয়ার গল্পগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, জানালে আরো বেশি উৎসাহ পাবো এবং সেই কাজগুলো যেগুলো অধরা কাজ রয়ে গেছে, এই ইতিহাসগুলো জানানোর আজ দরকার বিশেষভাবে বাঙালিকে, সেগুলোর কাজে আরো অনেক বেশি উৎসাহ উদ্দীপনা পাবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।